হ্যালো এভরিওয়ান। এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণীর দশম অধ্যায়ে যে একটা চ্যাপ্টার আছে আমাদের দেশ ভারত, এবং সেই আমাদের দেশ ভারতের এই যে সাব চ্যাপ্টার ভারতের মাটি, এই মাটির সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো, এটা তোমাদের বইয়ের 83 অর্থাৎ 83 নাম্বার পেজে আছে। তো এই মাটি সম্পর্কে আলোচনা করার সঙ্গে সঙ্গে কী কী প্রশ্ন আসতে পারে এবং কীভাবে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া যেতে পারে, এবং এগুলো সবগুলো আমি কিন্তু স্টেপ বাই স্টেপ, ছোট প্রশ্ন বড় প্রশ্ন সবই আমি তোমাদের বোঝাবো। তো তোমরা একটু মন দিয়ে শোনো, দেখো তোমাদের ভালো লাগবে। তো দেখো, এখানে তোমাদের মাটি, ভারতের মাটি, এই যে চ্যাপ্টারটা আছে, এখানে তোমার মাটি সম্পর্কে জানার আগে তোমাকে জানতে হবে যে মাটি কাকে বলে। তো দেখো, মাটি কাকে বলে, বলছে ভূত্বকের উপরের স্তরে অবস্থিত সূক্ষ্ম শিলাখণ্ড নিয়ে গঠিত নরম এবং স্থিতিশীল স্তরভাগকে, যেখানে গাছপালা জন্মাতে পারে, এটাও কিন্তু একটা মাটির ক্রাইটেরিয়া। অর্থাৎ যেখানে তোমার গাছপালা জন্মায় না সেখানে মাটিও থাকে না, মৃত্তিকা বলে। ঠিক আছে, সূর্যতাপ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, জলস্রোত প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা ভূত্বকের শিলা ক্ষয়ীভূত হয়ে মৃত্তিকা সৃষ্টি হয়। অর্থাৎ দেখো, এই যে প্রাকৃতিক এজেন্টগুলো আছে, সূর্যতাপ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, জলস্রোত, এই যে এজেন্টগুলো, এগুলোর মাধ্যমে কিন্তু তোমার ভূপৃষ্ঠের উপরে যে শিলা, সেই শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে তার সঙ্গে জৈব পদার্থ মিশে মাটির সৃষ্টি হয়েছে। তাহলে মাটি কাকে বলে বলতে গেলে এটা তোমাকে বলতে হবে। নেক্সট তোমাদের যেটা আছে, দেখো মাটি কিভাবে সৃষ্টি হয়েছে। তাহলে মাটি কিভাবে সৃষ্টি হয়েছে আমি কিন্তু ডেফিনেশনটা যখন বললাম তখনই তোমাদের বলে দিয়েছি যে জলবায়ু, আদি শিলা, জৈব পদার্থ, ভূপ্রকৃতি এবং সময়ের উপর নির্ভর করে মাটি তৈরি হয়েছে। মাটি তৈরি হতে অনেক সময় লাগে, যত বেশি সময় ধরে তৈরি হয় মাটি তত পরিণত হয়। বুঝতে পেরেছো? আর এই মাটি সৃষ্টির জন্য কি কি দরকার? ভূপ্রকৃতি, আদি শিলা, জৈব পদার্থ, জলবায়ু এবং সময়, এই যে পাঁচটা উপাদান, এই পাঁচটা উপাদান কিন্তু মাটির সৃষ্টির পক্ষে তোমার প্রয়োজন হয়। এবার দেখো, আমাদের এই চ্যাপ্টারে যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে যে ভারতের মৃত্তিকা, অর্থাৎ আমাদের ভারতে কত রকমের মৃত্তিকা দেখা যায়। তো দেখো, মৃত্তিকা সম্পর্কে আলোচনার আগে আমি তোমাদের বলে রাখি, আমাদের ভারতের ভূপ্রকৃতি সম্পর্কে যখন আলোচনা করেছিলাম তখন কিন্তু আমরা পাঁচটা ভূপ্রকৃতি সম্পর্কে জেনেছিলাম। ঠিক আছে, এবং এই ভূপ্রকৃতির উপর নির্ভর করেই কিন্তু মৃত্তিকা সৃষ্টি হয়েছে। দেখো, আমি তোমাদের ভূপ্রকৃতি চ্যাপ্টারটা নিয়ে আসি এবং তার সঙ্গে সম্পর্কগতভাবে কীভাবে তোমার এই মৃত্তিকা সৃষ্টি হয়েছে সেটা আমি তোমাদের বোঝানোর জন্য। তো দেখো, এখানে যে পাঁচটা ভূপ্রকৃতি আছে, এক নম্বর হচ্ছে তোমার উত্তরের পার্বত্য অঞ্চল, তারপরে 2 নম্বর হচ্ছে তোমার উত্তরের সমভূমি অঞ্চল, 3 নম্বর হচ্ছে তোমার মালভূমি অঞ্চল, আর 4 নম্বর হচ্ছে তোমার এই পশ্চিমের মরু অঞ্চল এবং দ্বীপ অঞ্চল, দুটো একসঙ্গে দেওয়া আছে। আর তোমার সবশেষে 5 নম্বর যেটা আছে উপকূলীয় সমভূমি অঞ্চল, অর্থাৎ এই যে উপকূলীয় সমভূমি অঞ্চল এবং দ্বীপ অঞ্চল। তো দেখো, এই পাঁচটা যে ভাগ আছে, এই পাঁচটা ভাগের মধ্যে কিন্তু প্রত্যেকটা ভাগে আলাদা আলাদা মৃত্তিকা পাওয়া যায়। এবারে তোমার আমরা যদি দেখি তাহলে ভারতের যে মৃত্তিকা আছে সেখানে কিন্তু একটা ভাগ বেশি আছে, অর্থাৎ 6টা মৃত্তিকা আছে। তো এই 6টা মৃত্তিকার মধ্যে একটা তাহলে বেশি কোথায় হলো? একটা বেশি হচ্ছে এই যে মালভূমি অঞ্চলটা আছে, এই মালভূমি অঞ্চলটাতে দুটো প্রকৃতির মৃত্তিকা দেখা যায়। একটা মৃত্তিকা দেখা যায় এই যে তোমার উত্তর পশ্চিম অংশে যেটা আছে, এই ডেকান ট্র্যাপ অঞ্চলে রেগুড় প্রকৃতির বা কৃষ্ণ প্রকৃতির মৃত্তিকা দেখা যাচ্ছে, আর বাকি যে অংশটা আছে এখানে তোমার দেখা যাচ্ছে লোহিত মৃত্তিকা। বুঝতে পারছো? তাহলে শুধুমাত্র এই মালভূমি অঞ্চলটাতে যেহেতু দুটো প্রকৃতির মৃত্তিকা দেখা যায়, তাই আমাদের মৃত্তিকার যে ভাগটা আছে সেখানে কিন্তু একটা ভাগ বেড়ে গিয়ে 6টা হয়েছে। তাহলে ভূপ্রকৃতি আমাদের 5টা ভাগে ভাগ করা যায়, এটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে এটার উপর নির্ভর করেই তুমি মৃত্তিকার যে 6টা ভাগ আছে সেই 6টা ভাগও কিন্তু মনে করতে পারবে। ঠিক আছে, তাহলে এটা গেল তোমার ভূপ্রকৃতিটা আমি তোমাদের বোঝালাম। এরপরে দেখো, এটার সঙ্গে সম্পর্কভাবে কীভাবে মৃত্তিকা সৃষ্টি হয়েছে। দেখো, মৃত্তিকাকে যদি আমরা দেখি এখানে দেখো 6টা ভাগ রয়েছে। ঠিক আছে, 6টা ভাগের প্রথম কি? পার্বত্য মাটি। দেখো, আমাদের ভূপ্রকৃতিগতভাবে পর্বত একটা প্রথমে ভাগ আছে, তারপরে কি আছে 2 নম্বর হচ্ছে পলি মাটি। তাহলে পলি মাটিটা কেন? এই যে উত্তরের সমভূমি অঞ্চল যেটা আছে, এই উত্তরের সমভূমি অঞ্চলটা পুরোটা কিন্তু পলি মাটি দ্বারা গঠিত। তারপরে কি আছে? লাল মাটি। তাহলে এই যে আমি তোমাদেরকে বললাম যে দাক্ষিণাত্যের মালভূমি, যে মালভূমি অঞ্চলটা আমাদের আছে, সেই মালভূমি অঞ্চলে শুধুমাত্র দুটো প্রকৃতির মৃত্তিকা দেখা যাচ্ছে। একটা হচ্ছে তোমার এই রেগুড় মৃত্তিকা বা কটন সয়েল বা ব্ল্যাক সয়েল। ঠিক আছে, এটাকে কটন, এই তিনটে নামে পরিচিত, রেগুড়, কটন এবং ব্ল্যাক। ঠিক আছে, আর বাকিটা হচ্ছে তোমার লাল মৃত্তিকা বা লোহিত মৃত্তিকা। এরপর দেখো কালো মাটি, তাহলে এই অংশটা কালো মাটি। এরপর কি আছে? ল্যাটেরাইট মৃত্তিকা। তাহলে দেখো, ল্যাটেরাইট মৃত্তিকা এই যে এই সমস্ত অঞ্চলগুলোকে দেখতে পাওয়া যায়। ল্যাটেরাইট মৃত্তিকা কোথায় দেখা যায় জানো তো? যে জায়গাতে বৃষ্টিপাত বেশি হয়, সব থেকে বেশি বৃষ্টিপাত যে সমস্ত যায়, যেমন এই মৌসিনরাম। দেখো, ভারতের
বা বিশ্বের সবথেকে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, যার জন্য কি হচ্ছে এখানে বৃষ্টিপাতটা, এখানে দেখো ল্যাটেরাইট প্রকৃতির মৃত্তিকার সৃষ্টি হয়েছে। এখানেও তোমার ল্যাটেরাইট প্রকৃতির মৃত্তিকার সৃষ্টি হচ্ছে আমাদের। আর দেখো এই যে এইখানে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালটাতে যেখানে সবথেকে বেশি পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে সেখানেও কিন্তু হচ্ছে। আবার এই যে তামিলনাড়ু উপকূলে, করমণ্ডল উপকূল, যেখানে বছরে দুবার বৃষ্টিপাত হয়, সেখানেও কিন্তু তোমার দেখো এই ল্যাটেরাইট প্রকৃতির মৃত্তিকার সৃষ্টি হচ্ছে। আর সবশেষে আছে কি মরু মাটি। তাহলে মরু মাটিটা কি হচ্ছে, এই যে তোমার পশ্চিম অংশে যেখানে তোমার মরু অঞ্চল অবস্থিত, সেখানে কিন্তু তোমার ওই মরু মৃত্তিকার সৃষ্টি হচ্ছে। যেহেতু এখানে তোমার একটা ভূপ্রকৃতিও আছে, প্লাস এখানে বৃষ্টিপাত বলো বা তাপমাত্রা বলো, এটার একটা ভ্যারিয়েশনের জন্য এখানে আলাদা রকমের মৃত্তিকার সৃষ্টি হয়েছে। তাহলে দেখো এখানে তোমার 6টা প্রকৃতির মৃত্তিকা কিন্তু দেখা যাচ্ছে। এবার আমাদের কি করতে হবে, মৃত্তিকাগুলো সম্পর্কে আলোচনা করতে হবে। আর এই ম্যাপটা কিন্তু তোমরা ভালো করে দেখে নেবে, তাহলে কি বলতো বুঝতে সুবিধা হবে। তাহলে এবার দেখো আমাদের মৃত্তিকা সম্পর্কে। তাহলে প্রথম যে ভাগটা আছে সেটা হচ্ছে আমাদের পলিমাটি। তাহলে পলিমাটি কোথায়, আমাদের উত্তরের সমভূমি অঞ্চলটাতে পলিমাটি দেখা যাচ্ছে। তাহলে এটা বোঝানোর পাশাপাশি দেখো এই ম্যাপটা আমি কাছে রাখছি, ওই যা ওইটা দেখালাম সেটা এখানে আছে, শুধু একটু কালারটা একটু আলাদা। তাহলে দেখো কোথায় আছে, বলছে মূলত নদীবাহিত পলি এই মাটির সৃষ্টি হয়। তাহলে নদী যে সমস্ত অঞ্চলের উপর দিয়ে বয়ে গেছে, আমাদের উত্তরের যে নদীগুলো, পলি মাটি উর্বর হওয়ায় এই মাটিতে প্রায় সব রকম ফসলই চাষ হয়। এখানে নদীর প্লাবনভূমি, বদ্বীপ অঞ্চলে পলিমাটি দেখা যায়। ভারতে নদী তীরবর্তী উর্বর পলিমাটি, নবীন পলিমাটি খাদার, আর তার পশ্চাৎবর্তী প্রাচীন পলিমাটি ভাঙর নামে পরিচিত। তাহলে যে খাদার, ভাঙর এগুলো দেখছো, এগুলো পলিমাটির আঞ্চলিক নাম, বুঝতে পারছো? তাহলে নদীর উপকূলবর্তী যে নবীন পলিটা দেখা যাচ্ছে সেটা খাদার নামে পরিচিত, আর তার পাশে যেটা তোমার পশ্চাৎবর্তী অঞ্চলে যে প্রাচীন পলিটা থাকছে সেটা হচ্ছে ভাঙর। তাহলে উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, হরিয়ানা, অসমে একটা বড় অংশে এই পলিমাটি দেখা যায়, এবং এই অংশে জনঘনত্বটাও বেশি, যেহেতু এখানে তোমার বসবাসের উপযুক্ত, চাষবাস ভালো হয়, প্রকৃতিও মনোরম। এরপরে দেখো 2 নম্বর কি আছে, কালো মাটি। তাহলে কালো মাটির আমি 3টে নাম বলেছিলাম। এই দেখো এই অংশে কালো মাটি দেখা যাচ্ছে, আমাদের মালভূমি অঞ্চলের এই যে উত্তর পশ্চিম অংশে এই যে এই জায়গাটা কালো মাটি। এই মাটি অত্যন্ত উর্বর, এবং এটি তোমার কটন মৃত্তিকা, ব্ল্যাক সয়েল এবং রেগুড় মৃত্তিকা, এই 3টে নামে পরিচিত। তাহলে দেখো ব্যাসল্ট শিলা গঠিত অঞ্চলে এই মৃত্তিকা দেখা যায়। এই জল ধারণ ক্ষমতা খুব বেশি, এই মাটি যথেষ্ট উর্বর। তুলো, আখ, চীনাবাদাম চাষের জন্য এই মাটি আদর্শ। গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের বেশিরভাগ অংশে এবং কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের কিছু অংশে এই মাটি দেখা যায়। তাহলে এটা গেল তোমার কালো মাটির সম্পর্কে। এরপরে তোমার 3 নম্বর কি আছে, লাল মাটি। তাহলে লাল মাটি আমাদের কোন জায়গাটাতে, আমাদের মালভূমি অঞ্চলে যে কালো মাটির দেখা যায় তার রেস্ট অঞ্চল, অর্থাৎ বাকি যে অঞ্চলগুলো আছে এখানে তোমার লাল মাটি দেখা যাচ্ছে। লাল মাটির সম্পর্কে কী বলছে দেখো, রূপান্তরিত শিলা বহু বছর ধরে চূর্ণ বিচূর্ণ হয়ে এই মৃত্তিকা সৃষ্টি হয়। লোহার পরিমাণ বেশি থাকে বলে এর রং লাল। এই মাটিতে জলসেচ এবং সারের সাহায্যে চাষাবাদ করা হয়, অর্থাৎ এই মাটি কিন্তু খুব একটা উর্বর নয়। রাগি, বাদাম, তামাক, ধান, ছোলার চাষ এই মাটিতে বেশি হয়। উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এবং পশ্চিমবঙ্গের পশ্চিম অংশে এই মাটি দেখা যায়। তাহলে এইটা গেল তোমার লাল মাটি। এরপর দেখো কি আছে, 4 নম্বরে দেওয়া আছে ল্যাটেরাইট মৃত্তিকা। তাহলে ল্যাটেরাইট মৃত্তিকাটা কোথায় দেখা যায়, অত্যধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে, এবং এই মৃত্তিকা হচ্ছে অনুর্বর প্রকৃতির। তার কারণ কি বলতো, তার কারণ হচ্ছে তোমার উপরের যে জৈব পদার্থগুলো আছে সেগুলো লিচিং পদ্ধতিতে অত্যধিক বৃষ্টিপাতের জন্য নিচে চলে আসে। এবং এই মৃত্তিকা কী বলছে দেখো, খুব বেশি উষ্ণতা এবং বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে যেখানে পর্যায়ক্রমে শুষ্ক এবং আর্দ্র ঋতু দেখা যায়, সেখানে এই মাটি দেখা যায়। লৌহ অক্সাইডের উপস্থিতির জন্য এই মাটির রং ইটের মতো লাল হয়। এই মাটি অনুর্বর। চিনে বাদাম, জোয়ার, বাজরা, রাগি এই মাটিতে চাষ ভালো হয়। ছোটনাগপুর মালভূমি, পূর্বঘাট, পশ্চিমঘাট পর্বতের কিছু অংশে এবং মেঘালয় মালভূমির বেশিরভাগ অংশে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। এই যে দেখো, এই যে ল্যাটেরাইট মৃত্তিকা এইখানে দেখতে পাওয়া যাচ্ছে, এইখানে দেখতে পাওয়া যাচ্ছে, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম অংশে দেখা যাচ্ছে, করমণ্ডল উপকূল বা তামিলনাড়ু উপকূলের এই জায়গাতে দেখা যাচ্ছে, অর্থাৎ যেখানে বৃষ্টিপাতটা বেশি হয়। এরপর দেখো কি আছে, মরু অঞ্চলের মাটি। তাহলে মরু অঞ্চলে যেখানে বৃষ্টিপাত খুব কম হয়, মরু অঞ্চলের মৃত্তিকার কিন্তু আরেকটা নাম আছে, কি বলতো, সিরোজেম মৃত্তিকা, বুঝতে পেরেছো, সিরোজেম। তাহলে মরু মৃত্তিকাকে কী বলছে দেখো, খুব কম বৃষ্টিপাত, অত্যধিক উষ্ণতাযুক্ত অঞ্চলে এই মাটি সৃষ্টি হয়। এই মাটি মোটা দানা এবং ছিদ্রযুক্ত, জল ধারণ ক্ষমতা কম এবং অনুর্বর প্রকৃতির। অত্যধিক বাষ্পীভবনের কারণে এই অঞ্চলে মাটিতে লবণের পরিমাণটা বেশি। তাহলে অত্যধিক বাষ্পীভবন হলে কি হয়, জলটা উপরে চলে আসে এবং জলের সঙ্গে সঙ্গে মৃত্তিকার যে খনিজ লবণ আছে সেগুলো কিন্তু উঠে আসে এবং মাটি লবণাক্ত প্রকৃতির হয়ে যায়। প্রধানত জোয়ার, বাজরা, রাগি, যাকে এক কথায় মিলেট, দেখো এটা কিন্তু একটা প্রশ্ন আসতে পারে,
দেখবে মিলেট কাকে বলে। তা মিলেট হচ্ছে তোমার এই জোয়ার বাজরা রাগি এইগুলোকে একসঙ্গে তোমার বলা হয় মিলেট জাতীয় শস্য, চাষ করা হয়। রাজস্থানের মরু অঞ্চলে এই মাটি দেখা যায়। তাহলে এটা গেল তোমার 5 নাম্বার। 6 নাম্বার কী আছে, পার্বত্য অঞ্চলের মাটি। তাহলে পার্বত্য অঞ্চলে এই মৃত্তিকা তোমার আরেকটা কি, পর্জল প্রকৃতির মৃত্তিকা। ঠিক আছে, পর্জল প্রকৃতির মৃত্তিকাকে তোমার পার্বত্য অঞ্চলের মৃত্তিকা বলা হয়। প্রধানত আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ুতে এইরকম মাটি সৃষ্টি হয়। এতে বেশি পরিমাণে জৈব পদার্থ থাকে। চা, কফি, বিভিন্ন ধরনের মশলা এই মাটিতে খুব ভালো চাষ হয়। হিমালয় পার্বত্য অঞ্চল, পশ্চিমঘাট পর্বত এবং দাক্ষিণাত্যের নীলগিরি পার্বত্য অঞ্চলে এই মাটি দেখা যায়। তাহলে দেখো আমাদের 6টা ভাগ সম্পর্কে আলোচনা হয়ে গেল, যে এই মৃত্তিকাগুলো তোমাদের মোটামুটি দেখতে পাওয়া যায়। এছাড়া দেখো কিছু মৃত্তিকা, যেমন আমি তোমাদের বলি, এই যে তোমার ওই যে ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, যেটা আমাদের যে সমস্ত জায়গায় আমাদের সুন্দরবন অঞ্চলে যে মৃত্তিকাটা দেখতে পাওয়া যায়, এটা আমাদের যে জায়গাটা দেখা যায় যে সবুজ রং দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ভাগের মধ্যে দেওয়া নেই। ঠিক আছে, কিন্তু এগুলো তোমাদের একটু জানতে হবে। আমি তোমাদের বলে রাখি, এই মৃত্তিকাকে বলছে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। ঠিক আছে, অর্থাৎ উপকূলবর্তী অঞ্চলে যেখানে জোয়ার ভাটার প্রকোপ দেখা যায় তাকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলছে। যেমন দেখো এখানে আমি বলি শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কাকে বলে। বলছে যে মৃত্তিকায় যথেষ্ট পরিমাণে জল থাকলেও মৃত্তিকায় লবণতা বেশি থাকার জন্য উদ্ভিদ সেই জল গ্রহণ করতে পারে না, তাকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলে। যেমন সুন্দরবনের লবণাক্ত মৃত্তিকা। বুঝতে পেরেছো? তাহলে এটা কিন্তু ভাগের মধ্যে নেই, কিন্তু এগুলো তোমাদেরকে জেনে রাখতে হবে। প্রকৃতপক্ষে উপকূল ভাগে যেখানে প্রতিদিন জোয়ার ভাটা হয়, তাহলে দেখো যেখানে জোয়ার ভাটা হয় সেখানে মৃত্তিকার লবণের ভাগ বেশি থাকায় উদ্ভিদের শেকড়ের কোষ রসের ঘনত্ব মৃত্তিকা দ্রবণের ঘনত্ব অপেক্ষা কম হয়। ফলে বেশি ঘনত্বের দ্রবণ উদ্ভিদ অভিস্রবণের মাধ্যমে গ্রহণ করতে পারে না। এই ধরনের মৃত্তিকায় প্রধানত শ্বাসমূল এবং ঠেসমূলযুক্ত ম্যানগ্রোভ উদ্ভিদ যেমন সুন্দরী, গরান, গেওয়া প্রভৃতি জন্মায়। তাহলে ম্যানগ্রোভ অরণ্য অঞ্চলে একটা তোমার এই প্রকৃতির মৃত্তিকা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে তোমাদের যেটা জানতে হবে, তাহলে মৃত্তিকার ভাগগুলো হয়ে গেল। এরপর দেখো এখানে তোমাদের যেটা দেওয়া আছে যে মৃত্তিকার গুরুত্ব বা ব্যবহার। এই দেখো এই যে এখানটা যে ছবিটা দেওয়া আছে, এখানে কিন্তু মৃত্তিকার ব্যবহার বা গুরুত্বটা দেওয়া আছে। এটা তোমাদের পরীক্ষার সময় আসতে পারে যে গুরুত্ব ও ব্যবহার। তাহলে প্রথম কি আমাদের 1 নম্বর হচ্ছে তোমার জীবের আবাসস্থল, অর্থাৎ আমরা সেখানেই বসবাস করতে পারি যেখানে মৃত্তিকা আছে, চাষবাস হয়। 2 নম্বর কি পশুচারণ, অর্থাৎ আমরা কিন্তু পশুদিকে বসবাস, মানে আমরা পশুদের চাষ করছি আমাদের নিজের চাহিদার জন্য। সে যাই হোক, ডিম হোক, দুধ হোক, মাংস হোক, এগুলো সবই কিন্তু পশুচারণ। এরপর কি বৃক্ষ এবং বনভূমি সৃষ্টি। ঠিক আছে, এটা 3 নাম্বার, বৃক্ষ এবং বনভূমি সৃষ্টি হচ্ছে। 4 নাম্বার কি কুটির শিল্প। দেখো এই মৃত্তিকার উপর নির্ভর করে কোথাও ধরো লাল মাটির শিল্প, কোথাও হয়তো ধরো সেই গাছের উপর নির্ভর করে অন্য কিছু শিল্প, এগুলো কিন্তু গড়ে উঠছে, বা কৃষিজাত দ্রব্য যাই বলো। তারপরে কি 5 নাম্বার কি ঘর বাড়ি নির্মাণের উপাদান। তাহলে আমরা দেখো অতীতের মানুষ কী করতো, মাটি দিয়েই ঘর নির্মাণ করতো। এখন মানুষের উন্নত হয়েছে তো ইট দিয়ে নির্মাণ করছে, কিন্তু সেটাও কিন্তু তৈরি হয় কী দিয়ে, মাটি দিয়ে তৈরি হয়। তারপর দেখো প্রতিমা নির্মাণ। তাহলে এটা গেল তোমার 7 নাম্বার, প্রতিমা নির্মাণের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যে পুজো করি যে প্রতিমা, সরস্বতী হোক, কালী হোক, দুর্গা হোক, এগুলো সবই কিন্তু তোমার মাটি থেকে তৈরি হয়। তারপরে কি তোমার 8 নাম্বার কি হচ্ছে তোমার পরিবেশের আর্দ্রতা রক্ষা, অর্থাৎ আমাদের পরিবেশের যে আর্দ্রতা রক্ষা ক্ষেত্রে মৃত্তিকা কিন্তু বিশেষ ভূমিকা পালন করছে। তার কারণ যে বৃষ্টিটা হচ্ছে, সেই বৃষ্টিটাকে কিন্তু মৃত্তিকাই ধরে রাখছে, বা আমরা যে জলটা ব্যবহার করছি সেটাকে প্রথমে কিন্তু মৃত্তিকা ধরে রাখছে, বা তোমার ভৌম জলকে রিচার্জ করার ক্ষেত্রেও কিন্তু মৃত্তিকা বিশেষ ভূমিকা পালন করছে। আর সবশেষে কী আছে, কৃষিকাজ, এবং এটা হচ্ছে প্রধান, কারণ কৃষিকাজ না হলে কিন্তু আমরা আমাদের খাদ্যের যে যোগান এটা কিন্তু পূরণ করতে পারবো না। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে তোমার মাটির গুরুত্ব বা ব্যবহার। তাহলে এরপর এটা হয়ে গেল। এরপর নেক্সট দেখো কি আছে, আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে মৃত্তিকা ক্ষয়। দেখো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ, যে আমাদের বর্তমানে আমাদের মানুষের অপরিকল্পিত কাজের জন্য তোমার মৃত্তিকা ক্ষয়টা একটা বিশেষ ভূমিকা পালন করছে। তো আমাদেরকে জানতে হবে যে মৃত্তিকা ক্ষয় কাকে বলে। ঠিক আছে, তাহলে মৃত্তিকা ক্ষয় কাকে বলে, দেখো আমি তোমাদের অন্য একটা বই থেকে দেখাচ্ছি, এখানে অতটা ভালো করে নেই, তাই আমি তোমাদের অন্য একটা বই থেকে দেখাচ্ছি তোমার যে মৃত্তিকা ক্ষয় কাকে বলছে। 1 মিনিট। মৃত্তিকা ক্ষয় একটা প্রাকৃতিক বিষয়, বুঝতে পেরেছো, কিন্তু যখন এটা বেশি প্রকৃতির হয় তখনই কিন্তু আমাদের ক্ষতি হয়। দেখো কি বলছে, প্রাকৃতিক শক্তির মাধ্যমে মৃত্তিকার স্থান পরিবর্তন একটি প্রাকৃতিক প্রক্রিয়া, কিন্তু এই স্থান পরিবর্তন অধিক হারে হয়ে যদি সমস্যার সৃষ্টি হয় তখন তাকে মৃত্তিকা ক্ষয় বলছে। তাহলে এটা লিখলেও হবে। অতএব চাষাবাদ, বৃক্ষছেদন, পশুচারণ ইত্যাদি মানুষের কার্যাবলীর প্রভাবে প্রাকৃতিক শক্তির মাধ্যমে মৃত্তিকার অধিক হারে অপসারণ ঘটলে তা মৃত্তিকা ক্ষয়।
বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে তোমার মৃত্তিকা ক্ষয়। এরপর তোমাদের কী করতে হবে, মৃত্তিকা ক্ষয়ের কারণ বা পদ্ধতি। দেখো মৃত্তিকা যে ক্ষয় হচ্ছে এখানে এটার কারণ কী বা পদ্ধতিগুলো কী কী। তাহলে প্রথম যে কারণ সেটা কী হচ্ছে বলতো, প্রথম যেটা হচ্ছে প্রবাহমান জলধারা, অর্থাৎ আমাদের যে ভূপৃষ্ঠের ওপর দিয়ে যে সমস্ত জলধারাগুলো প্রবাহিত হচ্ছে, সে নদী বলো বা তোমার অন্য বৃষ্টির জল বলো, এগুলো কিন্তু মৃত্তিকা ক্ষয় করছে। তাহলে প্রথমে প্রবাহমান জলধারার মধ্যে কী আছে, প্রথম হচ্ছে তোমার বৃষ্টির আঘাতে, অর্থাৎ বৃষ্টি যখন অত্যধিক হয় তখন মৃত্তিকাকে ক্ষয় করে। তারপর কি সিট বা চাদর ক্ষয়, বলছে ঢালু জমির উপরে দিয়ে প্রবাহিত জলধারার মাধ্যমে মাটির উপরিস্তরের অপসারণ হলো সিট ক্ষয়। এরপর কি জলনালিকা ক্ষয়, এটা কি বলছে, জলপ্রবাহে ছোট ছোট নালিকা তৈরির মাধ্যমে মাটির অপসারণ হলে তাকে জলনালিকা ক্ষয় বলে। খোয়াই ক্ষয়, এটা কি ছোট নালা বড় নালায় পরিণত হলে তাকে খোয়াই বলে। এর মাধ্যমে মাটি ক্ষয় খুব বেশি ঘটে। বীরভূম, বাঁকুড়া, লালমাটি অঞ্চলে এই ক্ষয় খুব বেশি ঘটে। এরপর দেখো রেভাইন ক্ষয়। রেভাইন ক্ষয় কি জলনালিকা ও খোয়াই আরও গভীর খাড়া পাড়যুক্ত গভীর খাত তৈরি করে, এটি হলো রেভাইন ক্ষয়। এছাড়া নদীর পাড় ভাঙন, পার্বত্য অঞ্চলে ভূমিধসজনিত ক্ষয় জলপ্রবাহ ক্ষয়ের মধ্যে পড়ে। এরপর কী আছে দেখো, জলপ্রবাহের পরে কী আছে, বায়ু প্রবাহ। তাহলে বায়ু প্রবাহ কীভাবে মৃত্তিকা ক্ষয় করছে, বলছে মরুভূমি এবং মরুপ্রায় অঞ্চলের শিথিল বালি এবং মাটি অন্য স্থানে উড়ে গিয়ে মৃত্তিকা ক্ষয় ঘটায়। তারপর হচ্ছে বৃষ্টির প্রকৃতি, বলছে দ্রুত এবং তীব্র বৃষ্টির মৃত্তিকা ক্ষয়ের মাত্রা বাড়ায়। হঠাৎ মুষলধারে বৃষ্টি, মেঘ ফাটা বৃষ্টি অতি দ্রুত মৃত্তিকা ক্ষয় ঘটায়। 4 নম্বর কি হচ্ছে ভূমি, অর্থাৎ উচ্চতা, বন্ধুরতা, ভূমির ঢাল ইত্যাদি ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের মৃত্তিকা ক্ষয় প্রভাবিত করে। খাড়া ঢালযুক্ত অঞ্চলে পৃষ্ঠপ্রবাহের বেগ বাড়ার কারণে মৃত্তিকা ক্ষয় বাড়ে। এরপরে কী আছে দেখো, জনসংখ্যার চাপ, অর্থাৎ বর্ধিত জনসংখ্যার কারণে বনভূমি ধ্বংস, বনভূমি এবং চারণভূমিকে কৃষিজমিতে রূপান্তর, খনিজ দ্রব্য আহরণ, বসতি এবং রাস্তাঘাট নির্মাণ ইত্যাদি কারণে মৃত্তিকা ক্ষয় বেশি করে ঘটেছে। আর কি আছে, অবৈজ্ঞানিক খনন। তাহলে অবৈজ্ঞানিক খনন কী বলছে, ওপেন কাস্ট পদ্ধতিতে খনিজ দ্রব্য আহরণ, রাস্তাঘাট নির্মাণ, জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন, সেতু তৈরি প্রভৃতির কারণে ভূমি ক্ষয় ঘটছে। 7 নম্বর কি যে ভূমি ধস। তাহলে দেখো পার্বত্য অঞ্চলে শিলাফাটলের মাধ্যমে জলপ্রবাহ জল প্রবেশ করে ধসের মাধ্যমে মাটি এবং শিলাস্তূপের অপসারণ ঘটে। পূর্ব হিমালয়ে এই কারণে বর্ষাকালে ভূমিক্ষয়ের মাত্রা খুব বেশি। এরপরে কী আছে, অনিয়ন্ত্রিত পশুচারণ। বলছে পাহাড় এবং পার্বত্য অঞ্চলে অনিয়ন্ত্রিতভাবে পশুচারণের কারণে ঘাস অপসারিত হয় এবং মৃত্তিকা উন্মুক্ত হয়ে ক্ষয় হচ্ছে। 9 নম্বর কি বৃক্ষছেদন। বলছে মৃত্তিকার শিকড় মাটিকে আঁকড়ে ধরে রাখে। উদ্ভিদের পাতা এবং ডালপালা বৃষ্টিফোঁটাকে সরাসরি মাটিতে পড়তে দেয় না। গাছ ভূমির ডালের জলপ্রবাহের গতিকে রোধ করে, তাই বৃক্ষছেদনে মৃত্তিকা ক্ষয় বাড়ছে। আর সবশেষে আছে প্রথাগত কৃষি। বলছে অবৈজ্ঞানিকভাবে তোমার ঝুম চাষ, ধাপ চাষ, অনিয়ন্ত্রিত কৃষিকর্ষণ, শস্যাবর্তনের অভাব ইত্যাদি কারণে দ্রুত মৃত্তিকা ক্ষয় ঘটছে। তাহলে এটা গেল তোমার মৃত্তিকা ক্ষয়ের তোমার কারণ। এরপর দেখো যেটা আছে ভারতের কোথায় কোথায় মৃত্তিকা ক্ষয়টা বেশি হয়, এটা কিন্তু তোমাদের জানতে হবে যে কোন কোন জায়গাগুলোতে মৃত্তিকা ক্ষয় বেশি হচ্ছে। দেখো কোন কোন জায়গাতে যেখানে বৃষ্টিপাত আর এগুলো বেশি, যেমন উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ পার্বত্য অঞ্চলগুলিতে, তার পূর্ব ভারতের মালভূমি অঞ্চলে অর্থাৎ ল্যাটেরাইট সমৃদ্ধ ঝাড়খণ্ড, উড়িষ্যা প্রভৃতি অঞ্চলে মৃত্তিকা ক্ষয় বেশি হচ্ছে। পশ্চিম হিমালয়ে পশুচারণ এবং ফল চাষে জমি ব্যবহার বৃক্ষছাদনে মৃত্তিকার জন্য দায়ী। তাহলে এই সমস্ত অঞ্চলে মৃত্তিকা ক্ষয়টা তোমাদের বেশি হচ্ছে। এরপর দেখো যেটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে যে মৃত্তিকা ক্ষয়ের ফলে কি কি হচ্ছে, অর্থাৎ আমাদের যে মৃত্তিকা ক্ষয় হচ্ছে তার ফলে কি হয়। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে উর্বর মাটির অপসারণ, অর্থাৎ তোমার মাটির যে উর্বর অংশটা আছে সেটা যেই অপসারিত হয়ে যাচ্ছে মৃত্তিকা কিন্তু অনুর্বর হয়ে পড়ছে। তারপরে কি ভৌম জলের উচ্চতা হ্রাস। তাহলে দেখো মৃত্তিকা ক্ষয় মাটির পরিমাণ কমার পরিমাণে পৃষ্ঠপ্রবাহ বৃদ্ধি পায়, অর্থাৎ যে মাটি যে ধরে রাখে এবং তারপরে যে নিচের দিকে জলটা আসে সেই পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে মাটি কমার ফলে, এবং জল অনুপ্রবেশের হার কমে, ফলে ভৌম জলের ভাণ্ডার কমে যাচ্ছে। এরপরে কী হচ্ছে, মাটির আর্দ্রতার পরিমাণ হ্রাস। বলছে মাটি ক্ষয়ে পৃষ্ঠপ্রবাহ বাড়ে বলে মাটির জল ধারণ ক্ষমতা কমে। মরু অঞ্চলের প্রসারণ, অর্থাৎ মরুভূমির বালি উড়ে গিয়ে উর্বর অঞ্চলে সঞ্চিত হয়ে এই অঞ্চলে মরুভূমিতে পরিণত হচ্ছে। বন্যা খরার প্রবণতা বৃদ্ধি, খাল এবং নদীতে পলি সঞ্চয়ের পরিমাণ, ভূমিধস বৃদ্ধি, অর্থনৈতিক সমৃদ্ধি এবং সাংস্কৃতিক উন্নতিতে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে এই মৃত্তিকা ক্ষয়ের জন্য। তাহলে দেখো এটা গেল তোমার মৃত্তিকা ক্ষয়। এরপরে তোমাদেরকে যেটা জানতে হবে যে মৃত্তিকা সংরক্ষণ, ঠিক আছে। মৃত্তিকা সংরক্ষণ বলতে কী বোঝো, আমাদের মৃত্তিকা সংরক্ষণ মানে কি, কীভাবে এই মৃত্তিকা ক্ষয়টিকে তোমার কম করা যায় বা বন্ধ করা যায়, বুঝতে পেরেছো।
তো মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলো কি কি আছে আমি তোমাদের দেখাচ্ছি কি কি করলে পরে হচ্ছে মাটির উপরের স্তরে নানা জৈব পদার্থ থাকে। এই স্তর ক্ষয় হলে মাটি সাধারণত অনুর্বর হয়ে পড়ে। মাটি আমাদের নানা প্রয়োজনে লাগে, উদ্ভিদ জন্মানোর, চাষাবাস, ঘর নির্মাণ, বিভিন্ন জীবের আবাসস্থল প্রভৃতি কারণে মাটি গুরুত্বপূর্ণ। এই মাটি সংরক্ষণ করা দরকার। মাটি সংরক্ষণ করতে গেলে কী কী করতে হবে? প্রথমে কী হচ্ছে, পশুচারণ নিয়ন্ত্রণ করা উচিত। আমি প্রথমেই দেখালাম তোমাদের মৃত্তিকা ক্ষয়ের কারণ বা পদ্ধতিগুলোর মধ্যে এই পশুচারণ একটা ব্যাপার। তো পশুচারণটাকে নিয়ন্ত্রণ করতে হবে। 2 নম্বর, মাটির বেশি গভীরের খনিজ সম্পদ আহরণ বন্ধ করা উচিত। অর্থাৎ আমরা যদি মাটিকে কুঁড়তেই থাকি বেশি পরিমাণ খনিজ সংগ্রহের জন্য, তাহলে কিন্তু এটাও মৃত্তিকা ক্ষয়ের কারণ। তারপর কি পাহাড়ের ঢালু অংশে ধাপ কেটে চাষ করা উচিত। অর্থাৎ ঝুম পদ্ধতিতে চাষটা না করে ঝুম চাষ বন্ধ করে ধাপ পদ্ধতিতে চাষ করা দরকার। গাছ কাটা বন্ধ করা উচিত। অনেক বেশি সংখ্যায় চারা গাছ লাগানো উচিত। আর বেশি ঢালযুক্ত অংশে রাস্তাঘাট, ঘরবাড়ি নির্মাণ করা উচিত নয়। এগুলো কিন্তু মৃত্তিকা ক্ষয়ের কারণ। তাহলে দেখো, এটা গেল তোমার মৃত্তিকা, ভারতের মৃত্তিকা সংরক্ষণ এবং মৃত্তিকা ক্ষয়, এই সম্পর্কে আমি তোমাদের আলোচনা করলাম। তো দেখো, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের শেয়ার করো যাতে তারাও এটা দেখার সুযোগ পায়। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাতে কী হবে, যখন আমি ভিডিও দেবো তখন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো। তাহলে এত দূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।